গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মুহম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছি এর চতুর্থ পর্ব। আমি মোহাম্মদ সাইফ। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আমার একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। আমার এই উপন্যাসটি সহ আমার সকল উপন্যাস পাওয়া যাচ্ছে শিকড় প্রকাশনের স্টলে। শিকড় প্রকাশনের স্টল নাম্বার 641 থেকে 645। এই লাশ তার খুনিকে ভালোবাসে মূলত একটি প্রেমের উপন্যাস, তবে এখানে আছে দ্রোহ, আছে নিয়তি। ট্র্যাজিক এই উপন্যাসটি আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। স্টেশন থেকে বের হয়ে একটা রিকশা নিলাম আমরা চারজন। আমি রিকশার সিটের ওপরে আর রঞ্জুদা রাশেদ ভাই সিটে। বেলুন হাতে বিনা বসে আছে রঞ্জুদার কোলে। একটু একটু শীতের বাতাস বইছে বাইরে। আমরা চারজন আরো জড়সড় হয়ে বসলাম রিকশার উপর। শীতের বাতাস আরো কাছে নিয়ে এলো আমাদের চার ভাই বোনকে। আমি তাকিয়ে আছি রাস্তার পাশের পাতাশূন্য গাছগুলোর দিকে। রঞ্জুদা, এই গাছগুলো কি মরে গেছে? আমাকে উত্তর দিল রাশেদ ভাই। না রে পাগলা, শীতকালে এই গাছের পাতা সব ঝরে যায়। তারপর যখন বসন্ত আসে তখন আবার নবজাত শিশুর মতো গজায় নতুন পাতা। রাস্তার দিকে চোখ রেখে রঞ্জুদা বলল, গাছগুলো আমাদের কি বলছে জানিস চন্দন? বলছে তোমরাও অপেক্ষা করো বসন্তের, তোমাদেরও গজাবে নতুন পাতা। এখন তোমাদের শীতকাল, দারুণ শীত। বাড়ি ফিরে আমাদের খুব মনে হচ্ছিল পুপুর কথা। ঘর বাড়ি সব ছবির মতো করে গুছিয়ে দিয়ে গেছে পুপু। অতিরিক্ত সাজানো বাড়িঘর আরও বেশি মনে করিয়ে দিচ্ছিল পুপুর কথা। ঘরে ঢুকে রঞ্জুদা দাঁড়িয়েছিল বাবা মার ছবি দুটোর সামনে। মেরুদণ্ড সোজা করে রঞ্জুদা যেন বলছিল বাবা মাকে, তোমাদের মৃত্যু আমার মন ভেঙে দিলেও ভাঙতে পারিনি আমার মেরুদণ্ড। আমরাও এসে দাঁড়ালাম রঞ্জুদার পাশে। আমরা তাকিয়ে আছি বাবা মার ছবির দিকে। খোলা দরজা দিয়ে ঘরে ঢুকছে ঠান্ডা বাতাস। বাতাসে টুনটুন করে বাজছে বিনার গলার ঘণ্টা। সেদিন থেকে শুরু হলো আমাদের নতুন যাত্রা। রঞ্জুদা তার চওড়া কাঁধে তুলে নিল আমাদের তিনজনকে। আমার গল্পের এ পর্বের রেশ অনেকক্ষণ আচ্ছন্ন করে রেখেছে আমাকে আর নসীনকে। নসীন ওর গ্লাসের শেষ চুমুক দিয়ে ব্যাগটা হাতে নিল। আচ্ছা, এই ড্রিঙ্কসটা কি? এমন স্মুথ ড্রিঙ্কস আগে খাইনি। মদ না তো? নসীন, এটাকে বলে স্মুদি। লিচু আর আনারসের তৈরি। আনারসিও বলতে পারো। চলুন আজ উঠি। আজও কিন্তু আমরা রিকশায় যাব। কেন, গাড়ি কি দোষ করল? আজ পূর্ণিমা, গাড়িতে গেলে আকাশ দেখা যাবে না। আজ আমরা ছাদখোলা গাড়িতে যাব নসীন। আমাদের গাড়ির দরজা খুলে দিল ড্রাইভার। আমি আর নসীন ঢুকলাম একটা আইডিএ4 কমফোর্টেবল গাড়ির ভিতর। হোটেলের করিডোর পার হতেই ড্রাইভার নামিয়ে দিল গাড়ির রিমুভেবল মেটালিক ছাদ। আমাদের মাথায় এসে পড়ল বিস্তীর্ণ আকাশ। সকালবেলার কচি সূর্যের মতো মস্ত একটা চাঁদ আকাশে। চাঁদের আলো নতুন দিনের জন্ম দিতে না পারলেও ইমিটেশনের দিনের মতো চকচক করছে কিশোরী রাত। চাঁদ থেকে জ্যোৎস্না উপচে পড়ছে। স্ট্রিট লাইটের আলোয় বাদামের খোসার মতো দেখাচ্ছে আমাদের গায়ের চামড়ার রং। আমাদের গায়ে যত না আলো তার চেয়ে বেশি মানুষের দৃষ্টি। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। রাস্তায় চলন্ত, রিকশায় বসন্ত, সব মানুষ ঘুরে ঘুরে দেখছে আমাদের। জানেন, ছাদ খোলা গাড়িতে কেমন জানি বেপর্দা বেপর্দা লাগছে নিজেকে। লাজুক চোখে নসীন বলল, ওড়নাটা মাথায় পেঁচিয়ে নাও। নসীন সত্যি সত্যি ওর ওড়না দিয়ে ঘোমটা দিল। ওর সাদা মুখটা এখন আরও চকচক করছে লাল ওড়নার ক্যানভাসে। আচ্ছা, ইউরোপে কি ছাদ খোলা বাড়ি পাওয়া যায়? হ্যাঁ, যায়। সত্যি? হ্যাঁ, সত্যি। সেই বাড়ির নাম বাসতলা। শুধু ছাদ না, দেয়ালও খোলা। বাসতলা আবার কি? বাস স্ট্যান্ডের বাংলা বাসতলা। নসীন, আমার চিঠির উত্তর দাও। কোন চিঠির উত্তর? চোখের চিঠির। নিন। বলে এমনভাবে আমার দিকে তাকালো নসীন যেন ওর চোখ দুটো আমার হাতে এসে পড়ল। ওর চোখে পড়ছে আমার চিঠির উত্তর। কি হলো, তাড়াতাড়ি পড়েন। আর তাকাতে পারছি না, চোখে পানি এসে যাচ্ছে। আর একটু নসীন, এইটা শেষ চিঠি। এখন সত্যি ওর চোখ দিয়ে পানি পড়ছে। খিলখিল করে হাসতে হাসতে চোখ বন্ধ করল নসীন। এই, চোখে পানি নিয়ে হাসলে। আমার মুখের কথা কেড়ে নিয়ে দুহাত শূন্যে তুলে চিৎকার করে উঠল নসীন। চোখে পানি নিয়ে হাসলে রংধনু হয়। নসীন হঠাৎ এত জোরে চিৎকার দেওয়ায় আচমকা ব্রেক করল ড্রাইভার। আমরা হুমড়ি খেয়ে সামনে পড়লাম। একটা জ্যামে এসে দাঁড়ালাম আমরা।
কয়েকটা বাচ্চা ঘিরে ধরেছে আমাদের গাড়ি। আপা ফুল নিবেন আপা? মালা নেন ভাইয়া, বকুলের মালা। নসীন দুটো বকুলের মালা কিনল ওদের কাছ থেকে। তারপর একটা মালা পড়ল গলায়, অন্যটা পেঁচালো হাতে। আমি খুব অবাক হলাম। ভেবেছিলাম দুটো মালার একটা আমার জন্য। মনে মনে বললাম, আল্লাহ, ওর যেন হাত চুলকায় এই বকুলের মালায়। একটু পরেই আমরা ঢুকলাম নরসিংদের গলিতে। তখনই ঝপ করে চলে গেল বিদ্যুৎ, আর চার্জে থাকা নিয়ন বাতির মতো চকচক করে উঠল পূর্ণিমার চাঁদ। ড্রাইভার সাহেব, এখানে একটু থামেন। এখানে কেন থামলেন নসীন? আমরা ওই টঙের দোকানে চা খাব। আমি নামতে যাচ্ছিলাম, পিছন থেকে আমার শার্ট টেনে ধরল নসীন। আমরা গাড়িতে বসে চা খাব। ড্রাইভার রাস্তার পাশে গাড়িটা পার্ক করে গেল দোকানের ভিতরে। নসীন এক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। দোকানের ছেলেটা এসে 2 গ্লাস চা দিয়ে গেল। রাস্তার ধুলাবালি আর জ্যোৎস্না মেশানো চা অমৃতের মতো লাগছে আমার কাছে। নসীন, ওর সাথে তোমার এই চোখাচোখির সম্পর্ক কতদিনের? কার সাথে? চাঁদের সাথে। এক পূর্ণিমার সম্পর্ক আমাদের। কেন, আগে তাকাওনি চাঁদের দিকে? তাকিয়েছি, তবে দেখিনি। কারো প্রেমে পড়েছ নাকি নসীন? এক চোখ লজ্জার ভারে নসীনের দৃষ্টি নিচে নুয়ে পড়েছে। এই মালা দুটোর একটা আপনার। কোনটা নিবেন, হাতেরটা না গলারটা? গলারটা, বললাম আমি। গলা থেকে মালা খুলে নসীন বেঁধে দিল আমার হাতে। আমি হাতটা নাকের কাছে নিয়ে জোরে একটা শ্বাস নিলাম। বকুলের গন্ধ একটুও পেলাম না, তবে নসীনের গন্ধে ভরে গেল আমার ফুসফুস। আজ হরতাল। আমি যাচ্ছি হিংসার আগুনে আরও একটু ফুঁ দিতে। পিকেটিং করতে যাচ্ছি টিএসসিতে, অথচ আমার মনে হচ্ছে আমি তীর্থে যাচ্ছি। নসীনের সাথে সারাদিন কাটানোর লোভে খলবল করছে মনটা। পুলিশের গায়ে ঢিল মেরে সরকার পতনে কতটা ভূমিকা রাখতে পারব জানি না, তবে আমার ওপর নসীনের পতন ঘটাতে প্রাণন্ত হব সন্দেহ নেই। একটা গাড়িও নাই রাস্তায়। কয়েকটা ঠেলা গাড়ি আর রিকশা ঘোরাঘুরি করছে। ছুটির আমেজে ওরাও বের হয়েছে হরতাল দেখতে, কাজ করতে না। অনেকটা পথ পায়ে হেঁটে, কিছু পথ রিকশা নিয়ে কোনো মতে পৌঁছালাম টিএসসিতে। ভেবেছিলাম কেউ বোধহয় এখনও আসেনি, কিন্তু অবাক হলাম এত সকালে ওদের সবাইকে দেখে। আমাকে দেখেও অবাক হল শাহিদ। আরে চন্দন ভাই, আপনি এত সকালে কিভাবে এলেন? তোমাদের সাথে পিকেটিং করতে এসেছি। শাহিদ একটু হাসল আমার কথায়। ও জানে আমি কি করতে এসেছি। চলেন চা খাই। চলো। এখন শীত তেমন একটা নেই। চায়ের দোকানের পাশে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে কয়েকটা শিশু। গাছের শুকনো পাতা, কাগজ, ডেনিশের কৌটা সব দিচ্ছে আগুনের ভিতর। মিটমিট করে আগুন জ্বলছেও, ধোঁয়া বের হচ্ছে বকবক করে। চায়ের দোকানের লম্বা বেঞ্চে বসে চা খাচ্ছে কয়েকজন ছেলে মেয়ে। নসীনও আছে ওদের মধ্যে। ওর গায়ে একটা পাতলা কালো চাদর। চাদরের একটা অংশে ঢাকা ওর মাথার পেছনটা, শুধু মুখটা দেখা যাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি ও নসীন। গলা শুনে তাকালাম ওর দিকে। আমার হাতের সিগারেটটা কেমন জানি একটু কেঁপে উঠল অকস্মাৎ ওর কণ্ঠের আঁচড়ে। কখন এসেছেন? ওকেই শুধু উত্তর না দিয়ে সবাইকে বললাম, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং, সবাই একসাথে বলল। তারপর আমার দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকিয়ে হাসতে লাগল ওরা। ভীষণ বোকা বোকা লাগছে নিজেকে। মুখ ফসকে বলে ফেলেছি কথাটা। আমার বলা উচিত ছিল, কেমন আছো তোমরা? আমি ভুলেই গিয়েছিলাম, বিদেশ থেকে কেউ এলে ইংরেজি শব্দ কিংবা বাক্য ব্যবহারে খুব সতর্ক থাকতে হয় তাকে। না হলে সবাই ভাবে সে নিজেকে জাহির করার চেষ্টা করছে। শাহিদ এসে বাঁচালো আমাকে। চন্দন ভাই, জানেন, দুটো পুলিশের ট্রাক রাস্তার ওই পাশে। ট্রাক থেকে নেমে ঢাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশরা। আমাদের চেয়ে কয়েক গুণ বেশি পুলিশ। দেখতে দেখতে আমাদের দলের আরও ২০-২৫ জন ছেলেমেয়ে চলে এসেছে। বেশ একটা বড় জটলা এখন চায়ের দোকানটাকে ঘিরে। দৌড়াতে পারেন তো? পুলিশ ধাওয়া দিলে যেন বোকার মতো দাঁড়িয়ে থাকবেন না। আমার পাশে এসে নসীন বলল। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। এত অধিকার নিয়েও কথা বলছে কিভাবে? না দৌড়ালে কি হবে? পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। তারপর? জেলে পুরবে। দাঁতে দাঁত রেখে নসীন বলল। আমি এবার বোকার মতো একটা কথা বললাম, জেল থেকে বের হলে কি তুমি বিয়ে করবে আমাকে? আমার কাছ থেকে এ ধরনের কথা আশা করেনি নসীন, অন্তত এই পরিবেশে এত সরাসরি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ও শুধু বলল, কি? এরপর আমার দিকে কয়েকবার তাকিয়ে অন্যদিকে চলে গেল নসীন। আজ সকাল থেকে বারবার ভুল হচ্ছে। নসীন সাথে থাকলে আমার মাথা কাজ করে না। বুকের কথাগুলো একটু ফিল্টার করে না ব্রেনটা।
সরাসরি বেরিয়ে আসে সব কথা। একটু পর মিছিল শুরু হলো। আমার ধারে কাছেও নেই নওশীন। আমি সবার আগে, ও সবার পিছনে। কয়েকবার তাকালাম ওর দিকে। চোখাচোখি এড়াতে নওশীন ইচ্ছা করে তাকিয়ে আছে অন্যদিকে। মিছিলটা শাহবাগ পর্যন্ত যেয়ে আবার ফিরে এলো টিএসসিতে। আমরা রাস্তার উপর বসে পড়লাম। শাহিদ বক্তৃতা শুরু করল। আমি অবাক হচ্ছি শাহিদের বক্তৃতা শুনে। একটা সাধারণ ছাত্রনেতা শাহিদ, অথচ রাজনীতির সাথে ওর তীব্র আবেগী সম্বন্ধ। কবিতার মতো মমতায় গাঁথা ওর বক্তৃতা শুনছি আর ভাবছি, যে দেশের যুবকদের অন্তত কিছু অংশ রাজনীতিকে এত ভালোবাসে, সেই দেশে রাজনীতির এমন দুরবস্থা কিভাবে হয়। ওর আবেগী বক্তৃতা আমাকে এতটাই মুগ্ধ করল যে আমি বক্তৃতার ভিতর যুক্তি খোঁজার কোনো প্রয়োজন বোধ করলাম না। হঠাৎ শাহিদের বক্তৃতা থেমে গেল একটা ইঞ্জিনের শব্দে। পিছন ফিরে দেখলাম একটা বিআরটিসির লাল বাস। বাসটা এদিকেই আসছে। সবাই উঠে দাঁড়ালো বাসটা দেখে। আমাদের মধ্যে থেকে কেউ একজন ইট ছুড়ল বাসে। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। বৃষ্টির মতো ইট পড়ছে বাসের ওপর। ড্রাইভারটা লাফিয়ে পালালো জানলা দিয়ে। পিছনের দরজা দিয়ে ঝপঝপ করে বেশ কয়েকজন যাত্রী। আমি বুঝতেই পারলাম না এত অল্প সময়ে এত ইট কিভাবে এলো। আমার পাশে দাঁড়ানো শান্ত চেহারার ছেলেটার মুখ দিয়ে বকবক করে বের হচ্ছে অশ্রাব্য গালি। ওদের দেখা দেখি আমিও একটা ইট ছুড়লাম বাসের দিকে। ওরা হয়তো জানে কেন ওরা ইট মারছে, কিন্তু আমি বুঝতে পারলাম না আমি কেন ইট মারলাম। সবার চোখে মুখে হিংসার আগুন। সেই আগুনের একটা ফুলকি দেখতে পেলাম বাসের ভিতর। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ল বাসের সর্বত্র। বিকট শব্দে কিছু একটা ফাটল বাসের ভিতর। শব্দের ধাক্কায় পিছিয়ে এলাম আমি। কাগজের বাক্সের মতো দাউ দাউ করে জ্বলছে বাসটা, আর পটপট করে শব্দ হচ্ছে। আমি আগুনের কাছ থেকে সরে আসার আগেই একদলা ঘন কালো ধোঁয়া এসে ঢেকে দিল আমাকে। আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আমার বুকের ভিতর একদলা ধুলাবালি ঢুকে পড়েছে। খকখক করে কাশির দমকে শ্বাসও নিতে পারছি না। আগুনের হলকা তাপে আমি ছিটকে বেরিয়ে এলাম ধোঁয়া থেকে। দেখলাম কেউ নেই আমার আশপাশে। দৌড় দেবার কথা আমার মনে ছিল না। মনে হলো আমাকে ঘিরে ধরেছে কয়েকজন পুলিশ। কাশির চোটে তাকাতে পারছি না কোনো দিকে। হাঁটুতে হাত দিয়ে বমি করতে যাচ্ছিলাম রাস্তার ওপর। অকস্মাৎ শরীরটা সোজা হয়ে উঠল মেরুদণ্ড বরাবর লাঠির বাড়িতে। একটা ঠান্ডা বরফের টুকরা যেন নেমে গেল মেরুদণ্ড দিয়ে কোমরের নিচে। দ্বিতীয় বাড়িটা আরও জোরে লাগল ঘাড়ের ওপর। ঝপ করে বন্ধ হয়ে গেল সব শব্দ। কয়েক সেকেন্ড কিছুই শুনতে পাইনি। তখনই নওশীনের কালো চাদরটা দেখতে পেলাম আমার পাশে। ওকে ভালো করে দেখার আগেই আমার মনে হলো একটা লাঠি পড়তে যাচ্ছে ওর ওপর। বাম হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিলাম নওশীনকে। লাঠিটা এসে পড়ল আমার কনুইয়ের ওপর। সামনে থেকে কয়েক কদম এগিয়ে এসে একটা পুলিশ সজোরে লাথি মারল আমার পেটে। শূন্যে লাফিয়ে উঠে আমার শরীরটা মুখ থুবড়ে পড়ল রাস্তার উপর। রাস্তায় বুক রেখেই শুনতে পাচ্ছি নওশীনের চিৎকার। চন্দন চন্দন বলে চিৎকার করছে ও। নওশীনের মুখ থেকে প্রথম শুনলাম আমার নাম। আমি ভাবছি নওশীন মাত্র একবার ডেকেছে আমার নাম ধরে। এতেই আমার এই অবস্থা। সারা জীবন ওর মুখে চন্দন ডাক কিভাবে শুনব। দুজন মহিলা পুলিশ ধরে রেখেছে নওশীনকে। অসহায় চোখেও তাকিয়ে আছে আমার দিকে। একটা পুলিশ আমার মাথার চুল খামচে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশের প্রিজন ভ্যানের দিকে। নওশীনের চিৎকার এখনো শুনতে পাচ্ছি। পুলিশটা আমাকে ছুঁড়ে ফেলল প্রিজন ভ্যানের উপর। কোনোমতে মেঝে থেকে উঠে বসলাম পুলিশের প্রিজন ভ্যানের বেঞ্চে। প্রিজন ভ্যান থেকে দেখছি এখনও নওশীনের 2 হাত ধরে রেখেছে মহিলা পুলিশ। এলোমেলো চুলে ও চিৎকার করছে, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। চন্দন, চন্দন। আমার জন্য নওশীনের এই আকুতি ভুলিয়ে দিল আমার সব ক্ষত। আমার গল্পের বাকি অংশটা ওকে এখন খুব শোনাতে ইচ্ছা করছে। শরীরের প্রতি ইঞ্চিতে ব্যথা নিয়ে বসে আছি থানার হাজতে। আমরা 15-20 জন একটা ছোট্ট সেলে। আরও একজনকে পুলিশ সেলে ঢুকালো। সবাই বিরোধী দলের হরতালকারী। সেলের দরজা খুলে একটা পুলিশ লাথি দিল লোকটার কোমরে। লোকটা হুমড়ি খেয়ে পড়ল আমাদের গায়ের ওপর। নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, একমাত্র জেলে ঢুকলেই বোঝা যায় একটা জাতিকে। কোনো সমাজ তার ভাগ্যবানদের সাথে কি আচরণ করে সেটা তার প্রকৃত পরিচয় না। ভাগ্য হতদের সাথে কি আচরণ করে সেটাই তার প্রকৃত পরিচয়। হাজতে বসে টের পাচ্ছি অনেক ছোট ছোট জিনিস কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যেমন টুথব্রাশ, পেস্ট, তোয়ালে, লোশন, চিরুনি ইত্যাদি ইত্যাদি। আমার পাশের লোকটা কিছু না বলেই শুয়ে পড়ল আমার কোলে মাথা রেখে। ভাই, কি ব্যাপার? আমার কোলে শুয়ে পড়লেন যে? লোকটা আমার দিকে না তাকিয়ে বলল, কই যামো? পারলে আমার মাথায় একটু হাত বুলাই দেন, মাথাটা জব্বর ধরছে।
আমার মনে হচ্ছে পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি না হয়ে অর্ধেক মাটি আর অর্ধেক পানি হওয়া উচিত ছিল। তাহলে হয়তো থানা হাজতটা একটু বড় হতো। দুপুরের পর আমাকে ডাকলেন ওসি সাহেব। মধ্যবয়সী এক ভদ্রলোক, খুব সিরিয়াস ধরনের চেহারা। ওনার কাছে হাসি একটা আনপ্রোডাক্টিভ কাজ। ওসি সাহেবকে সালাম দিলাম। কোনো উত্তর দিলেন না উনি। বাসে আগুন দিয়েছেন কেন? আমি বাসে আগুন দিইনি, তবে একটা ইট মেরেছি। সরি, ইটটা লাগাতে পারিনি বাসের গায়ে। ফাজলামি করছেন? আপনার নামে সরকারি বাস পোড়ানোর মামলা হতে যাচ্ছে, বুঝতে পারছেন? মিথ্যা মামলা দেবেন? আপনাকে জ্বলন্ত বাসের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। আপনি কি করছিলেন? আগুনের শব্দ শুনছিলাম। আমার দিকে প্রথম তাকালেন ওসি সাহেব। আগুনের শব্দ? আপনি কখনো দাবানল দেখেছেন ওসি সাহেব? না। দাবানলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তার শব্দ। পটপট করে একটা শব্দ হয়। অনেক দূর থেকে শোনা যায় সেই শব্দ। কীটপতঙ্গের জ্বলন্ত শরীরগুলো ভেসে বেড়ায় বাতাসে। বাতাস বেশি হলে শব্দও বেশি হয়। বাসটা পোড়ার সময় সেরকম শব্দ হচ্ছিল। আপনি কোথায় থাকেন? হোটেলে। চোখ মোটা করে আমার দিকে তাকালেন ওসি সাহেব। আমি সত্যিই হোটেলে থাকি। কোন হোটেলে? সোনারগাঁ। কাগজে একটা কিছু লিখছিলেন উনি। আমার কথায় কলমটা ফেলে দিয়ে চেয়ারে হেলান দিলেন ওসি সাহেব। হাতলে হাত রেখে সরাসরি তাকালেন আমার চোখের দিকে। সোনারগাঁ? জি। রুম নাম্বার কত? রুম না, সুইট। ওসি সাহেব ফোন দিলেন হোটেলে। আপনার নাম কি? ওয়াসিউর রহমান চন্দন। মিস্টার ব্রাউন আমার নিরাপত্তার কথা ভেবে সব জানিয়ে রেখেছে হোটেল কর্তৃপক্ষকে। আমার অনেক পাগলামির প্রত্যক্ষ সাক্ষী মিস্টার ব্রাউন। জরুরি কোনো প্রয়োজনে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে হোটেল কর্তৃপক্ষকে। হোটেলের একজন ম্যানেজারের সাথে কথা হলো ওসি সাহেবের। আপনার ভিজিটিং কার্ডটা দেখতে পারি? কিংবা কোনো আইডি কার্ড? আমার ভিজিটিং কার্ড ও ড্রাইভিং লাইসেন্সটা দিলাম। ওসি সাহেব বেশ বিনয়ী গলায় বললেন, চন্দন সাহেব, আপনার সাথে যা কিছু হয়েছে আমরা দুঃখিত তার জন্য। আপনি চাইলে আপনাকে আমরা হোটেলে পৌঁছে দিতে পারি। ওসি সাহেব, আমার একটা অনুরোধ রাখবেন? জি বলুন। আমি এখানে একদিন থাকতে চাই। আমার দিকে একটু ঝুঁকলেন উনি। হুমায়ুন আহমেদের বই খুব বেশি পড়েন? জি পড়ি। আমার ভীষণ প্রিয় উনি। তবে এখন আমি সিরিয়াস। প্লিজ, আমাকে একদিন এখানে রাখার ব্যবস্থা করুন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? একটা মেয়ের সহানুভূতি পাওয়ার জন্য। আমার কথায় হো হো করে হেসে উঠলেন ওসি সাহেব। ওসি সাহেবের দাঁত ও ভূতির অনুপাত 1:2। দাঁতের দ্বিগুণ ভূতি। তবে হাসলে ওনাকে বেশি ভালো লাগে। ভূতিস্নাত হাসিতে একজন দিলখোলা মানুষ মনে হয় ওসি সাহেবকে। চন্দন সাহেব, আপনি এত দায়িত্ববান একজন মানুষ আপনার পেশায়, আর একটা মেয়েকে পটাতে এখন জেলে থাকবেন? ওসি সাহেব, আপনি কি জানেন হিটলার স্কুলে পড়ার সময় যে মেয়েটাকে পছন্দ করত তাকে হিটলার তার ভালোবাসার কথা বলেছিল মৃত্যুর কয়েকদিন আগে? দ্বিতীয়বার বিবাহের সময় স্টালিন মেয়েটির কাছে গোপন করেছিলেন তিনি একজন কমিউনিস্ট পার্টির সদস্য। আচ্ছা থাকুন একদিন, তবে যাবার সময় একটা কাগজে সোনারগাঁ হোটেল আর থানা হাজতের মধ্যে কি পার্থক্য সেটা আমাকে লিখে দিয়ে যাবেন। ওসি সাহেব, সবচেয়ে বড় পার্থক্য টয়লেটের। উনি হাসতে হাসতে আবার নিজেকে খুলে দিলেন। শুনুন চন্দন সাহেব, আমি একজন ডাক্তার ডাকছি। উনি আপনার চিকিৎসা করবেন। আর এই যে আমার কার্ড, কোনো দরকার হলে ফোন দিবেন। আমাকে একটু বাইরে যেতে হবে। আর একটা কথা, আপনি চাইলে আজ রাত আমার এই রুমেও থাকতে পারেন। ধন্যবাদ ওসি সাহেব। আমাকে ইউ ওয়েলকাম বলে উনি বেরিয়ে গেলেন। বিকাল 5:42 থানায় এলো নওশীন। ওর গায়ে এখনো সেই চাদর আর জামা। সারাদিন বাসায় যায়নি নওশীন। আমাদের দেশে মধ্যবিত্তদের সাথে পুলিশের যোগাযোগ ওসি কিংবা এসআই পর্যন্ত। তারা যেতে পারে না আইজি অথবা মন্ত্রীর কাছে। তাই মধ্যবিত্তদেরকেও পুলিশের হাতে ধরা পড়লে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। আমি নওশীনের মুখের ওপর অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছি। সেই সব রাস্তা দিয়েও সারাটা দিন ছুটে বেরিয়েছে আমার জন্য। আমার চেয়ে আজ বেশি কষ্ট পেয়েছে নওশীন। তারপরও ওর চেহারায় প্রবল এক অপরাধবোধের চিহ্ন। ও ভাবছে আমার সবকিছুর জন্য ওই দায়ী। আর কষ্ট দিতে ইচ্ছা করছে না ওকে। নওশীনকে নিয়ে থানার ভিজিটিং রুমে বসলাম। চুপচাপ মাথা নিচু করে বসে আছে নওশীন। ওর হাতে একটা প্যাকেট। বাসায় যাওনি কেন? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি বাসায় যাওনি কেন? কি খেয়েছেন দুপুরবেলা? নওশীন তাকাতে পারছে না আমার দিকে। অনুকম্পা গলা 2 কোষ পানি ঝরে পড়ার জন্য ছটফট করছে ওর 2 চোখে।
আমি ফ্যান অন করলেও কেঁদে ফেলবে নওশীন বাতাসের ধাক্কায়। আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হচ্ছে। এবারও সত্যি সত্যি কাঁদছে। আমি ফ্যান অন করিনি। চেয়ার থেকে উঠে নওশীনের পাশে দাঁড়ালাম। ডান হাতটা রাখলাম ওর সিঁথির ওপর। রিল্যাক্স নওশীন। আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি। এতে তোমার কোনো দোষ নেই। আপনার হাতে কি দেখি? কিছু না, কাগজ ছিল না আশেপাশে, তাই। আমার হাতটা খপ করে ধরল নওশীন। জোর করে আমার হাতের মুঠো খুলল। দেখল আমার হাতের লেখা, আউট বিয়ন্ড আইডিয়াস অফ রং ডুইং অ্যান্ড রাইট ডুইং দেয়ার ইজ এ ফিল্ড, আই উইল মিট ইউ দেয়ার। জালালউদ্দিন রুমি? হ্যাঁ। আমার হাত এখনো ধরে আছে নওশীন। সারাদিন আমার জন্য দৌড়াদৌড়ি করাতে আমার ওপর ওর অধিকারটাও পোক্ত হয়েছে। আমি ছোট মামার কাছে গিয়েছিলাম। ছোট মামা ওসি। উনি বলেছেন আপনাকে ২-১ দিনের মধ্যেই ছাড়িয়ে নিবেন। আপনি কোনো চিন্তা করবেন না। নওশীনের চোখ দুটো এখনো চকচক করছে। চলো আজও একসাথে ডিনার করি। ভয় নেই, আমাকে বিয়ে করতে হবে না। প্রিয় লজ্জার রং শুধু লাল, আর কল্পনার বিবাহের রং টকটকে লাল। নওশীনের গাল আর কান এখন লাল টকটক করছে আমার কথা শুনে। কিন্তু এখানে কিভাবে ডিনার করব? এখানে না, বাইরে ডিনার করে আবার হাজতে ঢুকব। সেটা কি করা যায়? আমি হো হো করে হাসলাম। এমন বোকার মতো চেহারা করে কথাটা বলল নওশীন। আমি আমাকে ছাড়িয়ে নিয়েছি অনেক আগে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসন্তের সদ্য গজানো কচি পাতার মতো চকচক করে উঠল নওশীন। আমার হাতে প্যাকেটটা দিয়ে বলল, এই গেঞ্জিটা পরে নিন, আপনার শার্টটা ছিঁড়ে গেছে। গেঞ্জিটা নিয়ে আমি টয়লেটে গেলাম। অবাক ব্যাপার, টয়লেটে একটা ঘোলা আয়নাও আছে বেসিনের উপর। আয়নার নিচে কালো কালি দিয়ে লেখা হাকিম প্লাস বিউটি। বিউটি নামটা অনেক সময় নিয়ে লিখেছে হাকিম সাহেব। হাজতে পুলিশের মার খেতে খেতেও হয়তো হাকিম সাহেবের মনে হচ্ছিল বিউটির কথা। বেসিন থেকে মুখে পানি দিতেই রিরি করে জ্বলে উঠল মুখটা। ছিলে যাওয়া জায়গাগুলো এখনো শুকায়নি। ২ দিন শেভ না করায় খোঁচা খোঁচার চেয়েও এক ধাপ বড় দাড়ি এখন আমার মুখে। নওশীনের দেওয়া গেঞ্জি পরলাম। গাঢ় নীল রঙের গেঞ্জিটা কামড়ে ধরেছে আমার শরীর। হাতের, কাঁধের, বুকের পেশিগুলো স্পষ্ট হয়ে উঠেছে এই টাইট গেঞ্জি পরায়। এ ধরনের গেঞ্জি অস্ট্রেলিয়াতে পরি মাঝে মাঝে। আমান্দা তখন সেন্সর করার মতো অনেক মন্তব্য করে। নওশীনের সামনে আমি এমন পোশাক কখনো পরিনি। গেঞ্জিটা আমার শরীর ঢাকার বদলে আরও বেশি করে খুলে দিয়েছে। টয়লেট থেকে ফিরলে নওশীন বলল, আপনাকে ওডিসিয়াসের মতো লাগছে, গ্রিক হিরো। ওডিসিয়াসকে দেখেছ? হ্যাঁ, দেখেছি। কোথায়? কল্পনায়। আমি দাঁড়িয়েছিলাম টেবিলের অন্য পাশে। টেবিলের উপর হাত রেখে ঝুঁকে দাঁড়ালাম ওর সামনে। বললাম, নওশীন, তোমাকে যদি বলা হয় পৃথিবীর সমস্ত পুরুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, তাহলে কাকে নেবে তুমি? নওশীন কিছুক্ষণ তাকিয়ে থাকল আমার কপালের ব্যান্ডেজের দিকে। তারপর ব্যান্ডেজ থেকে চোখ নামিয়ে আমার চোখে চোখ রাখল। বলল, একজন আহত যোদ্ধাকে। থানা থেকে বের হয়ে হাঁটছি পাশাপাশি দুজন। নওশীনের সারাদিনের ক্লান্তিটাকে এখন আর খুঁজে পাচ্ছি না। বেশ খোলা আমেজে নওশীন বলছে, এখন আমরা কোথায় যাব? বনানীতে একটা রেস্টুরেন্ট আছে টপ ফ্লোরে। খাবার টেবিল থেকেই দেখা যায় পুরো শহর। সেখানে যাব আমরা। রিকশায় বসে হঠাৎ নওশীন বলল, আপনাকে রিকশায় মানায় না। তাহলে কিসে মানায়? ঘোড়ার পিঠে। ওডিসিয়াস কখনো রিকশায় ওঠেনি। রেস্টুরেন্টে বসে দেখতে পাচ্ছি শহরটা। রাস্তাগুলো শহরের শিরা উপশিরার মতো শুয়ে আছে একে বেঁকে। নওশীনের ঠিক মাথার উপরে একটা স্পটলাইট। ও সিঁথিটা চকচক করছে সেই আলোয়। জ্যোৎস্না রাতের আমাদের বাড়ি ঢোকার চিকন মাটির রাস্তাটার মতো। স্পটলাইটের রশ্মি এসে পড়ছে নওশীনের কানের দুলের পাথরের ওপর। পাথরের প্রতিফলিত আলো কয়েকটা বিম্ব তৈরি করেছে উল্টো দিকের দেয়ালে। নওশীন মাথা নাড়লে আলোর বিম্বগুলো নড়ে চড়ে উঠছে দেয়ালের গায়ে। আলো ধরার লোভ সামলাতে পারলাম না। নওশীনকে ছুঁয়ে আসা আলো। চেয়ার থেকে উঠে হাত রাখলাম দেয়ালে। আমার হাতের তালুতে একটা উজ্জ্বল প্রতিবিম্ব। নওশীন, এই আলোটা নিতে পারি? কোথায় রাখবেন? ঝিনুকের ভিতর, মুক্তার পাশে। না, বুকে রাখলে দিতে পারি। আমি আমার নাক রাখলাম হাতের তালুর প্রতিবিম্বটার উপর। তারপর জোরে একটা শ্বাস নিলাম। নওশীনকে ছুঁয়ে আসা বিম্বটাকে বুকের ভিতর নিয়ে নিলাম। আপনি একটা বদ্ধ পাগল। আচ্ছা, আপনি আমার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকেন না কেন? বারবার চোখ নামিয়ে নেন। ভয়ে নওশীন, ভয়ে। কিসের ভয়?
চোখে ফোসকা পড়ার ভয়ে। পড়ুক, চোখে ফোসকা পড়ুক, চোখ নামাতে পারবেন না। আপনি চোখ নামালে মনে হয় হারিয়ে ফেলছি আপনাকে। আপনি যখন আপনার লম্বা আঙুলগুলো চুলের মধ্যে ডুবিয়ে ব্যাক ব্রাশ করেন, তখন আমার ভীষণ ভালো লাগে আপনাকে দেখতে। আপনার চওড়া কাঁধ আরও চওড়া হয়ে ওঠে তখন। কথাগুলো একরকম চিন্তা না করেই বলে ফেলেছে নওশীন। আমাকে নিয়ে ওর অনাহূত ভাবনার লাজুক ধোঁয়া এখন নওশীনের চোখে মুখে। লজ্জা আর অস্বস্তি এড়াতে চোখ নামিয়ে ও একটা চুমুক দিল ড্রিঙ্কসের গ্লাসে। ড্রিঙ্কসে ভেজা নওশীনের নিচের ঠোঁটটা জ্বলজ্বল করছে স্পটলাইটের আলোয়। নওশীন, তোমার কোনো ছেলে বন্ধু নেই? আছে মনে হয়। মনে হয় কেন? আমার বন্ধুটা এতদিন ঢাকা পড়েছিল কুয়াশার আবরণে। একটু একটু করে কুয়াশা থেকে বের হয়ে আসছে সে। আমি অপেক্ষা করছি তার জন্য। তার সাথে সাদা ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াবো বাতাসের সমুদ্রে। রেস্টুরেন্টের ছেলেটা খাবার দিয়ে গেল আমাদের টেবিলে। তরকারির বাটিগুলো ছোট বড় এক একটি কড়াই। এ বাটির নাম কড়াই বাটি। মনে হচ্ছে রান্নার ঘরেই খেতে বসেছি। তন্দুরি চিকেনের কড়াইটা বসানো একটা পট হিটারের ওপর। চটচট করে এখনও ভাজি হচ্ছে তন্দুরি চিকেন। চিকেনের ধোঁয়ায় আর বিরিয়ানির গন্ধে নেশার মতো জেগে উঠেছে ক্ষুধাটা। এত খাবার কি খাবে? তোমার আর আমার পেট। আপনি আমার পিছনে এত টাকা খরচ করছেন কেন? তুমি আমাকে লাখপতি বানাবে তাই। আমি আপনাকে লাখপতি কিভাবে বানাবো? আচ্ছা নওশীন, বলো তো, কোনো মেয়ে কি কোনো ছেলেকে লাখপতি বানাতে পারে? কি জানি, পারে হয়তো। ঠিক বলেছ, অবশ্যই পারে, যদি ছেলেটি কোটিপতি হয়। ফু করে এমন জোরে হেসে উঠল নওশীন যে ওর মুখ থেকে কয়েকটি ভাত এসে পড়ল আমার মুখে। সরি সরি, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে নওশীন বলল। চেয়ারে হেলান দিয়ে এখনো হাসছে ও। নওশীন, বাসায় যাবা না? ঘড়ি দেখে চমকে উঠল। 9টা বেজে গেছে? আজ বাবা আমাকে মেরেই ফেলবে। চেয়ারটা এক ধাক্কায় পিছনে সরিয়ে লিফটের দিকে ছুটল নওশীন। লিফটে ঢুকতে যেয়ে কিছু একটাতে হোঁচট খেল। হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল লিফটের মেঝেতে। নওশীন! চেঁচিয়ে উঠে খপ করে ওর একটা হাত ধরলাম। হ্যাঁচকা একটা টান দিতেই ও আমার বুকের উপর এসে পড়ল। নওশীনের গায়ের চাদরে লেগে থাকা ডিটারজেন্টের গন্ধকে ছাড়িয়ে আমি পাচ্ছি ওর শরীরের গন্ধ। মহুয়া ফুলের মাদকতা শরীরের গন্ধে। আমি চুরি করলাম গন্ধটা। ওকে না জানিয়ে একটা শ্বাস নিলাম জোরে। লিফটের দরজা বন্ধ হয়ে গেল পিছন থেকে। অতি দ্রুত ঘটল ঘটনাটা। এক মুহূর্তে ও পড়ে যাচ্ছিল, পর মুহূর্তে ও আমার বুকের ওপর। নওশীনের মুখটা ঢাকা পড়েছে একরাশ খোলা রেশমি চুলে। আমি আস্তে আস্তে সরাচ্ছি ওর চুলগুলো, আর একটু একটু করে জেগে উঠছে নওশীনের জ্যোৎস্না ধবল মুখ। আমার চোখ থেকে মাত্র 2 ইঞ্চি দূরের পবিত্র এই চেহারা চুম্বুকের মতো টানছে আমাকে। আমার একটা হাত নিয়ে নওশীন চেপে ধরল ওর গালের সাথে। আমার অন্য হাত খামচে ধরেছে ওর খোলা পিঠ। বালুর চরের মতো চওড়া নওশীনের পিঠ। চকচকে বালুর দানার মতো ওর পিঠের কালো বাদামি তিলগুলোর এক মুঠো এখন আমার দখলে। আমার বুকের সাথে আটকে থেকে নওশীন অপলক তাকিয়ে আছে আমার দিকে। ওর গরম নিঃশ্বাসের সুগন্ধি বাষ্প পড়ছে আমার মুখের ওপর। নওশীনের সারা মুখে আদর দিতে দিতে আমার একটা আঙুল এসে থামল ওর দুধ মাখন পিপাসার্ত ঠোঁটের ওপর। আমি আঙুল দিয়ে অদৃশ্য লিপস্টিক লাগাচ্ছি ওর ঠোঁটে। অতি গম্ভীর এক চুম্বনের তৃষ্ণায় কাঁপছে ওর ঠোঁট দুটো। নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে হারাতে খামচে ধরলাম ওর চুলের গোছা। তখনই নওশীনের 2 হাত বকুলের মালার মতো আমার গলায় এসে পড়ল। আমার অনুমতি ছাড়াই আমার 2 হাত তাদের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল নওশীনকে। মাটি থেকে শূন্যে উঠে এলো নওশীন। চোখ বন্ধ করে নওশীন ওর নাক রাখল আমার নাকের ওপর। ওর প্রশ্বাসে শ্বাস নিতে নিতে আমার ঠোঁট স্পর্শ করল নওশীনের ঠোঁট। তারপর অনিবার্য ধাবমানতায় ওর ঠোঁট দুটো গোল হয়ে যাচ্ছে আমার মুখের ভিতর। নওশীন ওর হাতের লম্বা লম্বা 10টি নখে বসিয়ে দিচ্ছে আমার পিঠের চামড়ায়। আমি আস্তে আস্তে কেড়ে নিচ্ছি ওর জিহবা। আমার বুকের সাথে বিঁধে থাকা নওশীনের পা দুটো দুলছে দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো, আর আমার হাতের চাপে গলে যাচ্ছে নওশীনের শরীর। খুলে গেল লিফটের দরজা। শূন্য থেকে মাটিতে নামলাম নওশীনকে হাতে নিয়ে লিফটের পিঠে চড়ে। আমরা দুজন চুপচাপ বসে আছি গাড়ির পিছনের সিটে। এখন বিদ্যুৎ নাই ঢাকা শহরে। জ্যোৎস্নাও চুম্বন দিচ্ছে মাটিকে। আমাদের প্রথম চুম্বন একটা ঘটনা কিংবা দুর্ঘটনা। ঘটনাটা ঘটেছে শুধুই ইচ্ছার শক্তিতে। পরিকল্পনার কোনো উপস্থিতি সেখানে ছিল না। তবে এরপর থেকে আমি নতুন করে অনুভব করছি নওশীনকে।
নিঃশব্দ সেই চুম্বনের তীব্র প্রতিধ্বনি শুনতে পাচ্ছি আমরা দুজনেই। ঘুম থেকে উঠেই চোখ পড়ল ছবিটার উপর। এখন রূপ গজাতে শুরু করেছে ছবিটার গায়ে। ছবির হাসিটা গুড মর্নিং বলল আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পথে দেখি একটা ইউক্যালিপটাস গাছ খোলস বদলাচ্ছে। যারা ইউক্যালিপটাস গাছ ভালো করে দেখেছেন তারা বুঝবেন খোলস বদলাচ্ছে কথাটার অর্থ। প্রতি বছর এই গাছের বাইরের স্তরটি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া স্তরটি খসে পড়লে নতুন চামড়ায় চকচক করে ইউক্যালিপটাস গাছ। শুকনো সেই খসে পড়া স্তরের ভিতরের অংশটা সাদা কাগজের মতো। অস্ট্রেলিয়াতে এই গাছ সবখানে। ইউক্যালিপটাস গাছের ছালে ছবি আঁকা আমার প্রিয় শখ। গাছটা দেখে তাই লোভ সামলাতে পারিনি। একটা ছাল নিয়ে এসেছিলাম সাথে করে। কাল অনেক রাতে শেষ করেছি নওশিনের ছবিটা। অনেকটা মিনিয়েচার পোর্ট্রেট। ছবিটা এখন দেখতে খুব ভালো লাগছে। নওশিনের গায়ের গন্ধটা ঢোকাতে পেরেছি ছবিতে। শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছিলাম এর ৪র্থ পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।